বিখ্যাত গ্রিক ফিলোসফার প্লেটোর ভাষায় মানুষের আচরণ তিনটি তত্ত্বের উপর নির্ধারিত: ইচ্ছা, আবেগ আর জ্ঞান। মানুষের মুখ মিথ্যে বলতে পারে, কিন্তু প্রায়শই তার বডি ল্যাঙ্গুয়েজ ওই মিথ্যেটাকে ধরিয়ে দেয়। আমাদের কনসিয়াস মাইন্ড সত্যিটাকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু আমাদের যে আনকনসিয়াস মাইন্ড বা সাবকনসিয়াস মাইন্ড আছে, সেটা লুকিয়ে রাখা সত্যি এবং দেখতে পাওয়া মিথ্যের সবসময় পর্দাফাঁস করে দেয়। এটা আমাদের মস্তিষ্কের সেই অবস্থা যেটা জাগ্রত অবস্থায় আধা ঘুমে থাকে এবং ঘুমের সময় পুরোপুরি জাগ্রত। আর প্রায়শই ঘুমের মধ্যে বলা কথা বা আনকনসিয়াস কন্ডিশনে বলা কথা বলা হয় সত্যের খুব কাছাকাছি থাকে। সত্যি, রিয়েলি রিয়েলি লাভ ইউ নিশা, লাভ ইউ নিশা। বাই বাবা। আরে হরি, কোথায় যাচ্ছিস? আমাকে কলেজে ড্রপ করে দিবি? সরি বাবা, কিন্তু আমি অন্যদিকে যাচ্ছি। আমার একটু জরুরি কাজ আছে, আমি আসছি প্লিজ। কিসের আর্জেন্ট কাজ রে? কোনো জব ইন্টারভিউর জন্য যাচ্ছিস নাকি? মা, চাকরির ইন্টারভিউ হলে তো প্রথমে তোমাকেই বলতাম। হ্যাঁ, এখন লেট হচ্ছে, আসছি, বাই। I hear silent whisper, and I know you're close. হ্যালো, স্যার, আমাদের ন্যাশনাল পার্কের সামনে জঙ্গলে একটা লাশ পাওয়া গেছে। আমি ফোন করেছিলাম স্যার। হ্যাঁ, এদিকে চলো স্যার, এদিকে। সরে যান, পিছনে সরে যান। তুমি লাশটাকে প্রথম দেখো? হ্যাঁ, আশেপাশেই থাকো? আধা ঘন্টা আগে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম স্যার, তখনই এই লাশটাকে আমি দেখি আর আপনাকে ফোন করি। স্যার, বডিতে কোনো আইডেন্টিফিকেশন নেই। ঠিক আছে, তুমি লাশটাকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দাও আর আশেপাশের পুরো এরিয়াটাকে স্ক্যান করো। স্যার, পুরো এলাকাটা স্ক্যান করে এটা পেলাম স্যার। এটাকে ল্যাবে পাঠিয়ে দাও। এটার সঙ্গে এই কেসটার কোনো সম্পর্ক থাকতেও পারে। স্যার। লাস্টের একটা ফটোগ্রাফ নিয়ে নাও আর সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। হতেও পারে কোনো না কোনো থানার নামে কোনো মিসিং কমপ্লেন আছে।
পুলিশ স্টেশন, আমার ছেলের কোনো খবর পেলেন? ন্যাশনাল পার্কের পাশের জঙ্গলে একটা বডি পাওয়া গেছে। আমার মনে হচ্ছে আপনাদের ওই হারিয়ে যাওয়া ছেলের বডি আইডেন্টিফিকেশনের জন্য আপনাদের আসতে হবে। কার ফোন ছিল? আরে কিছু বলো। পুলিশ আমাদের রাজাজিনগরের গভর্নমেন্ট হসপিটালে ডেকেছে। হসপিটাল? হ্যাঁ, আমাদের হরির বডিটাকে চেনার জন্য। আমার জন্য হরি চিনাপ্পা, বয়স 27 বছর। 26 অক্টোবর 2012-তে তাকে বেঙ্গালুরুর বানেরঘাটা ন্যাশনাল পার্কের কাছে মৃত অবস্থায় পাওয়া যায়। হরি ওখানে কেন গিয়েছিল আর তার মৃত্যু কেন এবং কিভাবে হয়েছিল? হরি 25 অক্টোবর 2012-তে বাড়ি থেকে বেরিয়েছিল। যখন ও রাতে বাড়ি ফিরল না, তখন ওর বাবা মা পুলিশের কাছে মিসিং কমপ্লেন ফাইল করলো। পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট মার্ক গুলস্ট্যান বলেছেন যে মানুষ তার জীবনকে নরকে পরিণত করতে তত রকম উপায় বার করতে পারে যত রকম ভাবে সে নিজের জীবনকে উন্নত করতে পারে। ও ডিস্টার্ব তো ছিলই স্যার, কারণ ও কোনো চাকরি পাচ্ছিল না। তাও কতদিন হলো জব পাচ্ছিল না? আর কবে থেকে ডিস্টার্ব ছিল? এই প্রায় গত 6 মাস ধরে। হরি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। 6 মাস আগে ওর জব চলে যায়। তখন থেকেই ও খুব চিন্তিত ছিল। তুমি হরির ফিয়ান্সে? হ্যাঁ স্যার। আপনারা বলছেন বাইরে যাওয়ার সময় হরি মোটরসাইকেলে গেছিল, আগে হ্যাঁ, কিন্তু লাশের কাছে কোনো মোটরসাইকেল ছিল না। আমরা তো এটাও জানি না যে হরি বানেরঘাটা ন্যাশনাল পার্কের পাশে জঙ্গলে কেন গেছিল। ও তো বলেছিল যে ওর একটা ভীষণ আর্জেন্ট কাজের জন্য বাড়ি যেতে হচ্ছে। আচ্ছা এটা বলুন, হরি এর আগে কখনো সুইসাইড ট্রাই করেছিল? মানে? কোনো পুরনো ডিপ্রেশন? হরি কখনো কখনো ডিপ্রেস থাকতো। তুমি কখনো কথা বলেছো ওর সাথে এই ডিপ্রেশনের ব্যাপারে? না, ও কখনো ডিরেক্টলি বলেনি, কিন্তু আমি জেনে যেতাম। কিভাবে? ওর ফ্রেন্ডস বুক স্ট্যাটাস মেসেজগুলো খুবই ডিপ্রেসিং লাগতো আমার। পৃথিবীতে কোনো কিছুরই মানে নেই, ভালোবাসারও না। তুমি যখন অপেক্ষা করো সেই একটা মুহূর্তের, আর সেই মুহূর্তটা না পাওয়া অবধি নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে। আই এগ্রি হরি। মস্তিষ্ক একটা প্লেগ্রাউন্ড। পৃথিবী এখানেই শুরু, এখানেই শেষ। আমরা চাইছিলাম হরি বিয়ে করে নিক, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু হরি জেদ ধরেছিল বিয়ে যদি করে তাহলে চাকরি পাওয়ার পরে। স্যার, আচ্ছা, আমি হয়তো আপনাদের আবার ডাকতে পারি। আমাকে একটু বেরোতে হবে পোস্টমর্টেম রিপোর্ট নিতে। থ্যাঙ্কস। সুইসাইড করবে তো এত দূরে জঙ্গলে যাবে কেন? স্যার কিছু একটা খেয়েছিল মনে হয়। লাশ যে সময় পাওয়া গিয়েছে তার 18 ঘন্টা আগেই এর মৃত্যু হয়েছিল। মানে মৃত্যু কালকে হয়? হ্যাঁ ঠিকই, দুপুরবেলা 12টা থেকে 1টার মধ্যে। স্যার ওর মা বাবা বলছিলেন যে গতকাল 11:30টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। হ্যাঁ, রাজাজিনগর থেকে বাইকে করে বানারঘাটটা ন্যাশনাল পার্ক অব্দি 1 ঘন্টা তো লাগবেই। শরীরে অ্যালকোহলের উপস্থিতির পাশাপাশি বেন্টিয়াম ফসফেটও পাওয়া গেছে। বেন্টিয়াম ফসফেট মানে ইঁদুর মারতে যা কাজে লাগে? কারেক্ট। রিসেন্টলি এই কেমিক্যালটা অনেক সুইসাইড কেসে ব্যবহার হচ্ছে দেখছি। কারেক্ট এগেইন। আমি যখন লাশের মুখে এই ফেনাটা দেখলাম তখনই হয়তো আমি ভেবে নিতে পারতাম যে এটা সুইসাইড, কিন্তু তখন আমি এর গলায় এই দাগটা দেখলাম। এই দেখুন। ইউ আর রাইট স্যার, রক্তের নমুনায় বেন্টিয়াম ফসফেট পাওয়া গেলেও আসলে এর মৃত্যুর কারণ সাফোকেশন। গলার উইন্ড পাইপ চোখ হয়ে যাওয়ার জন্য এর মৃত্যু হয়েছে। কিন্তু গলায় আঙুলের কোনো ছাপ পাওয়া যায়নি। হয়তো রুমাল বা কোনো কাপড়ের ব্যবহার করা হয়েছে গলা টেপার জন্য। কেউ হয়তো চাইছিল এটাকে সুইসাইড কেস বলে মনে হোক, কিন্তু হরি সম্ভবত কেমিক্যালে মরেনি।
আর সেই কারণে ও একে গলা টিপে মেরেছে। কিন্তু হরির মতো একজন জোয়ান ছেলে, ও তো প্রোটেস্ট করতো, প্রাণ বাঁচানোর চেষ্টা করতো, কিন্তু এই স্ট্রাগলের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। হ্যাঁ, সেটা তো জানাই যাবে ডক্টর। নাও দ্য কেস ইজ ক্লিয়ার, ইটস আ মার্ডার। একজন 27 বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মা বাপের একমাত্র সন্তান, কেউ একে সরিয়ে দিতে কেন চাইবে? স্যার, সেলফোনটা মিসিং, কোথাও পেলাম না। আর আউট অফ সার্ভিসও? হ্যাঁ স্যার। দিনেশ, এর সেলফোনের রেকর্ড থেকেও কোনো সূত্র পাওয়া গেলেও যেতে পারে। মেবি কিছু পাওয়া গেল, ইন্টারেস্টিং কিছু। স্যার, দুপুর 1:15 নাগাদ ফোন সুইচ অফ হয়েছিল। মানে মার্ডারের 15 মিনিট পরে। ইয়েস স্যার। আর স্যার, লাস্ট কলটা নিশাকে করেছিল। হ্যালো। শেষ এসএমএসটাও নিশাকেই করেছিল স্যার, 1:10 শেষ লোকেশন কোরানকন্টি ক্রসিং। মারা গেল বানারঘাটটা ন্যাশনাল পার্কের মধ্যে, বডিও ওখানেই পাওয়া গেল, কিন্তু ফোনের শেষ লোকেশন কোরানকন্টি ক্রসিং। ব্যাপারটা খুব অদ্ভুত না? স্যার, আমার ড্রাইভার আমাকে বলেছিল যে ও শহর ছেড়ে চলে যাচ্ছে। আমি বুঝে গেছিলাম যে ও মিথ্যে কথা বলছে। অ্যাকচুয়ালি স্যার, প্রবলেমটা হলো আমার বাবা একা কার ড্রাইভ করতে পারেন না, এই জন্য আমি ড্রাইভারের সাথে নেগোশিয়েট করি। আমি ওর কোনো কথা শুনিনি, আর ওকে বলি যে আমি ওর স্যালারি 50% বাড়িয়ে দিচ্ছি। দ্যাট ওয়াজ ইট। ও রাজি হয়ে গেল। আর তুমি ওকে লোভ দেখালে? নট রিয়েলি সো। আমি শুধু বুঝে গেছিলাম যে ও মিথ্যে কথা বলছে, শুধু মুখ ফুটে বলতে পারছিল না যে ও স্যালারিতে গ্রেস চাই। আমি শুধু ওর মাইন্ড রিড করি। এটা বলা ঠিক হবে না যে ওর নিজের কথা ঠিক বলতে পারছিল না। আসলে ব্যাপারটা ঠিক এরকম ছিল যে ও এইভাবে নিজের কথাটা বলার কথা ভাবে। ও একটা সাইকোলজিক্যাল পদ্ধতি ভাবে নিজের স্যালারিটা বাড়াবার জন্য, আর তুমিও একটা রিভার্স প্র্যাকটিক্যাল সাইকোলজিক্যাল পদ্ধতি নাও ওকে এই কাজে বহাল রাখার জন্য। আই জাস্ট রেড হিজ মাইন্ড সো। ব্যাস ওই মুহূর্তটার জন্য ওর ভাবনাটা যেন আমার সামনে একটা খোলা বইয়ের মতো ছিল। ভেরি গুড নিশা, তুমি দিনের পর দিন নিজেকে ডেভেলপ করছো। থ্যাংক ইউ স্যার। কিন্তু একটা কথা মনে রাখবে, এটা খুবই ডেঞ্জারাস বিদ্যা। যে কোনো লোককে নিজের স্টাডির সাবজেক্ট করে তুলো না। স্যার, কাম ইন, সিট ডাউন। নিশা। ইয়েস স্যার। হ্যাঁ, আমার হরির সাথে কথা হয়েছিল 25 অক্টোবরে সকাল 11:30 নাগাদ, যার পরে ও বানারঘাটা ন্যাশনাল পার্কের দিকে চলে যায়। ইয়েস স্যার। কথাটা তো তুমি আমাকে আগে বলোনি। কারণ আমাদের মধ্যে যে কথা হয়েছিল সেটা খুবই পার্সোনাল ছিল। ও, আই সি। হরির মৃত্যু 12টা থেকে 1টার মধ্যে হয়, আর ঠিক 1:10 হরির মোবাইল থেকে তোমার মোবাইলে মেসেজ যায়। এখন তুমি আমাদের এটা বলবে যে হরির মৃত্যুর পিছনে তোমার রোল কি ছিল। সে যতই পার্সোনাল হোক, বলতে তোমাকে হবেই। কোনো রোল ছিল না। ওই দিন আমার আর হরির ব্রেকআপ হয়েছিল। হরি আমাকে শুধু এই মেসেজটাই দিতে চেয়েছিল যে ও এনগেজমেন্টটা ভেঙে দিতে চায়। ও তোমাকে এই কথাটা ফোনে বলেছিল? আগে না, আমাদের দেখা হয়েছিল। কোথায়? প্রথমে কোরানকুন্ডি ক্রসিংয়ে, যেখান থেকে ও আমাকে পিক আপ করেছিল। I hear silent whisper, and I know you're close. তারপর ওখান থেকে হরি আমাকে বানারঘাটা ন্যাশনাল পার্কে নিয়ে গেছিল। তুমি ওর সাথে গেলে? হ্যাঁ, আমি গেছিলাম। তুমি ওর সঙ্গে কতক্ষণ ছিলে? বেশিক্ষণ না, এই 10 মিনিট। নিশা, আমি এঙ্গেজমেন্টটা এখন ভাঙতে চাই। যদি এটাই করা ছিল তাহলে এত অপেক্ষা করলে কেন? আর করালি? কারণ ওই সময় আমি কয়েকটা জিনিস নিয়ে শিওর ছিলাম না, সেই জন্য। আর এখন তুমি শিওর?
লাইফের ব্যাপারে, লাইফ পার্টনারের ব্যাপারে। হ্যাঁ, নো প্রবলেম। আসলে আমি একদমই শক নই। আমি তো আগেই জেনে গেছিলাম, আমি ভাইব্রেশনটা ফিল করেছিলাম যে কখনো না কখনো তো এটা হওয়ারই ছিল। কিন্তু আই এম গ্ল্যাড হরি যে ফাইনালি তুমি এই ডিসিশনটা তো নিলে। ভালোই হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, তুমি শুধু এই কথাটা বলার জন্য এখানে এই জঙ্গলে তোমার আর আমার সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। তুমি আমাকে ফোন করতে পারতে, SMS করতে পারতে, কিংবা ওই তোমার ফ্রেন্ডস বুক ওখানে মেসেজ করে দিতে। তুমি এতদিন ধরে নিজের থেকে লুকোচ্ছিলে, কিন্তু আমার থেকে কিছুই লুকোয়নি হরি। তুমি যদি বলে দিতে আমি মেনে নিতাম। আর তাছাড়াও আমি অনেক আগে থেকেই মেনে নিয়েছিলাম that we are not a couple. Bye. এত দূরে বানারঘাটা ন্যাশনাল পার্কের জঙ্গলের ভিতরে তোমাকে নিয়ে গেল শুধু এটা বলতে যে তোমার সাথে এনগেজমেন্ট ভেঙে দিচ্ছে? ও তো মেনু কার্ড দেখে একটা ডিশ অর্ডার করার জন্য 1 ঘন্টা লাগাতো। হ্যাঁ, একটা কথা আছে যেটা আমি 6 মাস ধরে জানতাম। কি কথা? ওর কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চলছিল। আমি তো এভাবেই ধরে ফেলেছিলাম, কিন্তু তারপরেও আমাকে মিথ্যের পর মিথ্যে বলতে লাগলো। ও যে তোমাকে SMS-টা পাঠিয়েছিল, কি ছিল এই SMS-এ? Good riddance. Finally I'm free to be with Priya. আমি কলেজ যাওয়ার পথে এই মেসেজটা পেয়েছিলাম। আমি অলরেডি বেশ লেট ছিলাম। প্রিয়া, এটা কি সেই মহিলা যে ওর লাইফে তোমার জায়গাটা নিয়ে নেয়? আমার জায়গাটা নিয়ে নেয়? আই ডোন্ট কেয়ার, যেই হোক ও। কিন্তু মেয়েটা কে? আমি জানি না। হরি কখনো বলেও নি, আর আমি কখনো জানার চেষ্টাও করিনি। ভীষণ কনফিউজিং হয়ে গেল। হরি প্রিয়াকে দুপুর 1:10 SMS কিভাবে পাঠালো, যখন পোস্টমর্টেম রিপোর্ট বলছে হরির মৃত্যু দুপুর 12টা থেকে 1টার মধ্যে হয়? আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্ট টাকা না হয় আমরা 15 মিনিটের মার্জিন দিয়েই দিলাম, তাহলেও ও বানারঘাটটা থেকে কোনারকুটা ক্রসিং পৌঁছালো কি করে? আর তারপরে আবার বানারঘাটটা ফিরে গেল আর সেইখানে মরে গেল? স্যার, কেউ হয়তো ওর সেলটা নিয়ে কোনারকুন্টা ক্রসিংয়ে গেল আর তারপর ওখান থেকে SMS করলো। সে নিশ্চয়ই এই ব্রেকআপের ব্যাপারটা জানতো আর নিশার ওপরে কোনো গেম খেলছে হয়তো। প্রিয়া, এই প্রিয়ার ব্যাপারে খোঁজ নিতে হবে। বডি কাল পাওয়া যাবে, কিছু ফর্মালিটিস বাকি আছে। হরি আমাদের একমাত্র ছেলে ছিল। প্রিয়াকে আমরা তো ওর কথা শুনিনি আগে। হরি কখনো আপনাদের বলেনি? না, কখনো না। শোনা যাচ্ছে যে হরির সঙ্গে প্রিয়া বলে একটা মেয়ের অ্যাফেয়ার চলছিল। ননসেন্স। আমার ছেলে কখনো এরকম ছিল না স্যার। ও নিশাকে 2 বছর ধরে ভালোবাসে, ওদের এঙ্গেজমেন্ট হয়েছিল। ও অন্য মেয়ের সাথে নেভার। মারা যাবার ঠিক কয়েক মিনিট আগে হরি নিশাকে বলে যে ও এনগেজমেন্ট ভেঙে দিতে চায়। এটা কি করে হতে পারে? নিশাই আমাদের বলেছে ওরা দুজন বানারঘাটা ন্যাশনাল পার্কে দেখা করেছিল। কিন্তু নিশা তো এই ব্যাপারে কিছু বলেনি আমায়। ও তো জানতো 25শে অক্টোবর আমরা হরির নামে মিসিং ডায়েরি করাই। স্যার, ফরেন্সিক ল্যাব থেকে ফোন এসেছিল, আমাদের ডাকছে। দরকার পড়লে আমরা আবার আসবো। টেক কেয়ার। আচ্ছা, হরি কি তোমায় কখনো বলেছিল যে নিশার সাথে সম্পর্ক রাখবে না? এসব কি বলছো তুমি? কখনো না। আমার তো সবসময় মনে হতো যে ওরা দুজন একে অপরকে খুব ভালোবাসে। এমনটা মনে করা হচ্ছিল যে হরি তার খুনের দিন নিশাকে বলেছিল যে ও এঙ্গেজমেন্ট ভেঙে ফেলতে চায়। নিশার ফোনে হরির ফোন থেকে SMS এসেছিল যে সে এবার প্রিয়ার সঙ্গে ভালো থাকবে। কে ছিল এই প্রিয়া? নিশা বা হরির বাবা মা কেউই এই প্রিয়ার ব্যাপারে জানতো না। কিন্তু বেঙ্গালুরু পুলিশ প্রিয়ার খোঁজে বেরিয়ে পড়ার আগেই ওনারা পেলেন আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই স্টেরোফোম কাপে বেন্টিয়াম ফসফেটের সাথে সাথে মদের ট্রেসও পাওয়া গেছে। মানে এই কাপটার সঙ্গে হরির মার্ডারের কোনো না কোনো কানেকশন আছে। স্যার, মার্ডার স্পট থেকে আমরা এই গ্লাসটার একটা ওয়েফারের প্যাকেট পেয়েছি। যদি এটা সুইসাইডই হয় তাহলে একদম নতুন একটা পদ্ধতি সুইসাইডের। যে হরি প্রথমে ওয়েফার খেলো, তারপরে মদের মধ্যে বিষ মিশিয়ে খেলো, তারপর নিজেই নিজের গলা টিপে মরে গেল। যেটা সম্ভব নয় স্যার। স্যার, হতে পারে হরির সাথে ওখানে কেউ ছিল যাকে সে ভরসা করত।
যে হরির সাথে বসে ওখানে মদ খেলো আর তারপর মদের মধ্যে বিষ মিশিয়ে দিল, তারপর গলা টিপে খুন করলো। স্যার পুরো প্ল্যানিং করে মার্ডার করেছে। আমাদের এই প্রিয়াকে খুঁজে বার করতে হবে। স্যার প্রিয়া যদি হরির গার্লফ্রেন্ড হয় তাহলে তোর বন্ধুরা জানবে সেটা। নো স্যার, প্রিয়া নামের কোনো মেয়ে শেষকৃত্যে আসেনি। আমার তো একটা ডাউট হচ্ছে যে এই প্রিয়া বলে কোনো মেয়ে সত্যিই ছিল নাকি মন গড়া একটা গল্প। স্যার হরির অফিসের এক ক্লোজ ফ্রেন্ড আছে রমেশ। হরি আগে যেখানে কাজ করতো সেখানকার কলিগ, হয়তো ও কিছু জানতে পারে। হ্যাঁ স্যার, আমার সাথে হরির বন্ধুত্ব ছিল। ও যতদিন এখানে কাজ করতো ততদিন পর্যন্তই। এখানকার কাজ ছেড়ে দেওয়ার পর ওর সাথে আমার কন্ট্যাক্ট ছিল না। কখনো কখনো ফ্রেন্ডস বুকে কথা হতো, ব্যাস দ্যাটস ইট। প্রিয়ার ব্যাপারে কথা হতো? প্রিয়া? কে প্রিয়া স্যার? এই হরির কোনো প্রিয়া বলে একটা মেয়ের সাথে অ্যাফেয়ার চলছিল। অ্যাফেয়ার? কিন্তু স্যার আমি যতদূর জানি হরির এঙ্গেজমেন্ট নিশার সাথে হয়েছিল। ইনফ্যাক্ট আমিও সেখানে ছিলাম, আর দুজনকে ভালোই মানিয়েছিল। হরি আর নিশার মধ্যে অনেকদিন থেকে একটা ঝগড়া চলছিল, আর নিজের মৃত্যুর ঠিক কয়েক মিনিট আগে নিশাকেও বলেছিল এনগেজমেন্ট ভেঙে দিচ্ছে, তাও সেটাই প্রিয়ার জন্য। সরি স্যার, আমি প্রিয়া বলে কাউকে চিনি না। স্যার এই নিশা বোধহয় আমাদের মিথ্যে বলছে, গল্প বলছে আমাদের। পসিবল, কিন্তু কেন? হরির মৃত্যু থেকে ও কি পাবে? আর তাছাড়া হরি তো ওর সাথে ব্রেকআপ করেই ফেলেছিল। রাগের মাথায় হয়তো করে ফেলেছে, হয়তো এই প্রিয়াকে নিয়ে কিছু ঝামেলা হয়েছিল। কিন্তু এই প্রিয়াকে পাওয়া যাবে কোথায়? নিশার এনগেজমেন্ট ভেঙে গেছিল। আমার মেয়ে মিথ্যে কথা বলছে। এসব কি বলছেন আপনারা? নিশার কথা মতো ওর আর হরির মধ্যে গত 6 মাস ধরে দূরত্ব বাড়ছিল। ও আপনাকে এটা বলেনি? নো, নিশা তো আমাকে এসব কথা কখনোই বলেনি। দেখুন, নিশা ম্যাচিওর মেয়ে, নিজেরটা নিজেই সামলাতে পারে। অ্যাকচুয়ালি এমনি মানে ক্যাজুয়ালি। এই নিশা কখনো প্রিয়া বলে কোনো মেয়ের ব্যাপারে কিছু বলেছিল? নিশা বলছে যে প্রিয়া বলে মেয়েটার হরির সাথে কোনো একটা অ্যাফেয়ার চলছিল। অফিসার, নিশা এসব কথা কখনোই বলেনি। দেখুন, আপনাকে একটা আসল কথা জানিয়ে রাখি, আপনি ভুল জায়গায় প্রমাণ খুঁজে বেড়াচ্ছেন। কেন? কারণ নিশা আর হরির সম্পর্ক খুব গভীর ছিল, আর বিয়ের সিদ্ধান্তটা ওরা দুজনে নিজেরাই নিয়েছিল। আর প্রতিটা সম্পর্কের মধ্যেই খারাপ সময় একটা আসে, কিন্তু দুজনেই ম্যাচিওর ছিল, ওরা সিচুয়েশনকে ম্যানেজ করতে পারত। তার উপর নিশা একটু এক্সট্রাঅর্ডিনারি ছিল। কিরকম? ও সাইকোলজি নিয়ে পড়াশোনা করে, ও টপার। যে কোনো প্রফেসরের কাছে আপনি খোঁজ নিতে পারেন। ও মানুষের মন ভীষণ ভালোভাবে বুঝতে পারে, জীবনের ওঠাপড়াটাও ভালো বোঝে। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে আপনারা এক্স্যাক্টলি এখানে কি জানতে এসেছেন। আমরা প্রিয়াকে খুঁজছি, আর আমার সন্দেহ যে প্রিয়া বলে কোনো মেয়েই নেই। সম্ভবত এটা নিশারই ইমাজিনারি কোনো ক্যারেক্টার। ও প্লিজ, আপনারা যা খুশি বলে যাচ্ছেন। আমার মেয়ে এরকম করবে কেন? কেন? এটাই তো বার করবার চেষ্টা করছি আমরা। থ্যাংক ইউ। প্রিয়া এবার একটা গভীর রহস্য হয়ে উঠল। কিন্তু ও কি সত্যি এক্সিস্ট করতো, নাকি শুধুমাত্র নিশার মন গড়া ক্রিয়েশন ছিল? তাহলে ওই এসএমএসটা কে পাঠিয়েছিল, আর কি উদ্দেশ্যে? হরি নিশাকে আগে কেন বলেছিল যে সে নিশার সঙ্গে ব্রেকআপ করতে চায়, আর তারপর ও এসএমএস পাঠায় যে ও প্রিয়ার সঙ্গে ভালো থাকবে? কিছু তো গোলমাল ছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। স্যার, আমি আপনাকে কি করে বলবো যে হরি এরকম কেন করেছিল? ও আমাকে ন্যাশনাল পার্কের কাছে ডেকেছিল এটা বলার জন্য যে আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, আর তারপরেও আমাকে মেসেজ করলো যে ও প্রিয়ার সঙ্গে ভালো থাকবে। এর থেকে বেশি আমি আর কি বলতে পারবো? হরির ব্যাপারে বলতে পারো, হবু স্বামী ছিল ও তোমার। স্যার, আমি তো আপনাকে আগেই বলেছি। ঠিক আছে, রিপিট করে দিচ্ছি। 6 মাস আগে হরির জব চলে গেছিল, তারপরই ও খুব হতাশায় ভুগছিল। ওর বেকারত্বকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আর হতাশাগ্রস্ত লোকের সাথে এরকম হামেশাই হয়, তারা নিজের লোকের থেকে দূরে চলে যায় আর নতুন সম্পর্ক তৈরি করে। হয়তো এই জন্য হরি প্রিয়ার এত ক্লোজ হয়ে গেছিল, আই ডোন্ট নো, হয়তো। তোমরা দুজনে কিভাবে ক্লোজ হয়েছিলে, মানে কিভাবে দেখা হয়েছিল তোমাদের? কিরকম তোমাদের লাভ স্টোরিটা? আমাদের দুজনের 2 বছর আগে অক্টোবর 2010-এ আলাপ হয়। আমাদের ফ্রেন্ডশিপ ইন্টারনেটে হয়েছিল, একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা দুজনেই অ্যাক্টিভ ছিলাম। আমি কোনো কমেন্ট করেছিলাম যেটা ওর ভালো লেগেছিল, তো ও ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠায় আমাকে। আমাদের অনলাইন রোম্যান্স রিয়েল লাইফে কনভার্ট হলো। আমাদের দেখা হলো, ভালোবাসা গভীর হলো। আর তারপর 1 বছর পরে সেপ্টেম্বর 2011-এ আমরা আমাদের প্যারেন্টসকে বললাম। তারপর আমাদের এনগেজমেন্ট হয়ে গেল। I hear silent whisper, and I know you're close. I watch your shadow linger, and I feel your ghost. সেপ্টেম্বর 2011-তে আশীর্বাদ, কিন্তু এখনো বিয়ে হলো না। আমি সাইকোলজিতে পোস্ট গ্রাজুয়েশন করার পর সিভিল সার্ভিসে অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, আর হরি অপেক্ষা করতে রাজি ছিল। আর তার মধ্যেই হরি চাকরিটা চলে যায়। হ্যাঁ, এই বছরই মার্চ 2012। আনফর্চুনেট ছিল, কিন্তু কি করা যাবে, পার্ট অফ লাইফ। এসবের মধ্যে প্রিয়া কবে এলো হরির লাইফে? স্যার, আপনি আমার সঙ্গে এই গেম খেলাটা বন্ধ করে দিন। আমি আপনার মতো ইনভেস্টিগেটরদের কায়দা খুব ভালো বুঝি। প্রথমে সাসপেক্টের সাথে বন্ধুত্ব করো, তারপর তার কনফিডেন্স জিতে নাও, আর তারপর তার থেকে ওই সেম প্রশ্নের আলাদা উত্তর এক্সপেক্ট করো। সরি, আমার উপর এটা ওয়ার্ক করবে না, কারণ আমি কিছু করিনি। আমার কাছে লুকোবার মতো কিছুই নেই। স্যার, আমি আপনাকে আগেও বলেছি যে প্রিয়ার ব্যাপারে আমি প্রথমবার 25শে অক্টোবর 2012 1:10 জেনেছিলাম, যখন আমি ওই মেসেজটা পেয়েছিলাম। আরেকবার রিপিট করবো স্যার? নিশা, তুমি সত্যি সাইকোলজির একজন খুব ভালো স্টুডেন্ট। এখনো স্টুডেন্ট, এখনো পর্যন্ত জীবনের আসল রূপটা তুমি দেখোনি। আমি খুব জোর দিয়ে বলতে পারি যে তোমার এই প্রিয়া আসলে কেউ নয়। স্যার, আপনি আমার প্রশংসা করার সাথে সাথে আমাকে প্রভোক করার চেষ্টা করছেন। বাট সরি, আপনি যত চেষ্টা করুন না কেন, আমি এটা মানব না যে আমি হরিকে খুন করেছি, কারণ আমি ওকে মারিনি। হ্যাঁ, আমি এটা জেনে গেছিলাম যে হরি আমাকে ছাড়তে চায়, ও আমার থেকে ফেড আপ হয়ে গেছে, কিন্তু ওর এটা বলার সাহস ছিল না। কিন্তু আমার সাহস আছে সবকিছু ফেস করার। স্যার, স্যার, হরির ফ্রেন্ড লিস্টে প্রিয়াও এনলিস্টেড। স্যার, ম্যানেজমেন্টের স্টুডেন্ট, পার্সি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, হুসুর রোড, ব্যাঙ্গালোর। দেয়ার, এবার খুশি? আমি কি এবার যেতে পারি স্যার, নাকি আপনি আমার আরও ক্লাস নিতে চান যাতে ওই প্রিয়ারাও পালাবার জন্য আরও বেশি সময় পেয়ে যায়?
হরি চিনাপ্পা? সরি, আমার এরকম কোনো ফ্রেন্ড নেই। কিন্তু ফ্রেন্ডস বুক তো অন্যরকমই কিছু বলছে। স্যার, ফেসবুকে তো যে কোনো মেয়েরই রোজ অনেকগুলো রিকোয়েস্ট আসে, তাই আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তাকে না চিনেই? স্যার, ফেসবুকের আরেকটা মানেও হয়, আপনি অন্য লোককে চিনুন এবং বন্ধু তৈরি করুন। এই জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছি। একে অন্যের ফ্রেন্ড লিস্টে তো থাকি, কিন্তু কখনো ইন্টারাকশনই হয়নি। হ্যাঁ, এখানে হরি লিখেছে পৃথিবীতে কোনো কিছুরই মানে নেই, ভালোবাসারও না। তুমি যখন অপেক্ষা করো সেই একটা মুহূর্তের, আর সেই মুহূর্তটা না পাওয়া অবধি নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে। আর তার উত্তরে তুমি লিখেছো, আই এগ্রি হরি, মস্তিষ্ক একটা প্লেগ্রাউন্ড, পৃথিবীর এইখানেই শুরু, এইখানেই শেষ। এটা তোমার কমেন্ট ছিল। এর আগেও তুমি হরির অনেক কমেন্টেই লাইক দিয়েছো। স্যার, হয়তো আমি ছেলেটার কমেন্টসে আর স্ট্যাটাস আপডেটে লাইক করেছিলাম, কিন্তু তার মানে এটা তো নয় যে আমি ওকে চিনি। ঠিক আছে, ঠিক আছে স্যার। প্রিয়ার ফোন রেকর্ড স্ক্যান করা হয়েছে, হরির সাথে কোনো কানেকশন এস্টাবলিশড হচ্ছে না। অদ্ভুত একটা সময় পড়েছে, লোকে এখন সোশ্যাল নেটওয়ার্কের সাইটেই মেলামেশা করে। রোজই একে অন্যের কমেন্টস, পার্সোনাল ডিটেলস, ফটোগ্রাফ এইসবে লাইক দেয়, তার উপর কমেন্ট করে, আর অনেক সময় একে অন্যকে চেনে না পর্যন্ত। স্যার, 6 কোটি ভারতীয় ফ্রেন্ডসবুক ইউজ করে, 3rd লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড স্যার। এই ফেসবুক একটা শাঁখের করাতের মতো। ছাড়ো, তুমি নিশার ফোন রেকর্ড চেয়ে পাঠাও। এই সাইকোলজি স্টুডেন্ট একটু বেশি লোকের মাইন্ড রিডিং করছে, এবার ওর মাইন্ডটাকে রিড করবার সময় এসেছে। নিশা, এটা কি সত্যি যে তুমি আর হরি বিয়েটা ভাঙতে চেয়েছিলে? এটা কবে হলো নিশা? হ্যাঁ, যেই দিন হরির মার্ডার হয়েছিল ওই দিনই ও আমাকে বলে দিয়েছিল যে ওই এনগেজমেন্টটা ভাঙতে চায়। আমি তো কয়েক মাস আগে থেকেই জানতাম যে আমাদের রিলেশনশিপটা টালমাটাল অবস্থায়। এত বড় কথাটা তুমি আমাদের বলার প্রয়োজন মনে করলে না? মা, আমি শিওর জানতাম না। অপেক্ষা করছিলাম যে হরি কোনো সিদ্ধান্ত নিক আর নিজে এসে আমাকে বলুক, আর ও নিজেও এই ব্যাপারটাই শিওর হোক যে ও এটাই করতে চায়। নিশা, এই ঘটনার জন্য কি প্রিয়া নামে কোনো মেয়ে দায়ী? স্যার, নিশার ফোন রেকর্ড থেকে একটা অদ্ভুত অ্যাক্টিভিটি দেখা গেছে। কিরকম অ্যাক্টিভিটি? স্যার, 25 অক্টোবর 2012 যেদিন হরি খুন হয় সেদিন নিশার ফোন টাওয়ার লোকেশন বানেরঘাটটা ন্যাশনাল পার্কের কাছেই ছিল। হ্যাঁ, কিন্তু ও তো আমাদের অলরেডি বলেইছে যে ও সেদিন ওখানে দেখা করেছিল। কিন্তু স্যার, একটা নাম্বারের সাথে নিশা রেগুলার টাচে ছিল, 4445556668। কার নম্বর এটা? স্যার, বেলগাঁওয়ের কোনো এক নাগেশ গৌড়া। নাগেশ গৌড়া? এখন এই নাগেশ গৌড়া নিশার সাথে বা হরির মার্ডারের সাথে কি কানেকশন থাকতে পারে? স্যার, 24 অক্টোবর মানে মার্ডারের একদিন আগে নাগেশ গৌড়ার ফোনের টাওয়ার লোকেশন বানেরঘাটটা ন্যাশনাল পার্কের কাছেই। কোনারকুন্টা ক্রসিং, বানেরঘাটটা ন্যাশনাল পার্ক এর আশেপাশেই দেখাচ্ছে স্যার। কোনারকুন্টা ক্রসিং? মনে হচ্ছে এই কেসের তালার চাবি এই ক্রসিং এই কোথাও লুকিয়ে আছে। স্যার, আরও একটা স্ট্রেঞ্জ ব্যাপার হলো এই যে নিশা নাগেশ গৌড়ার সাথে এপ্রিল 2012 থেকে টাচে আছে, নিয়মিতই ফোনে অনেকক্ষণ ধরে কথা হয় দুজনে। কিন্তু নাগেশ গৌড়া যখন 24 আর 25 অক্টোবর বেঙ্গালুরুতে ছিল তখন নিশা কিন্তু নাগেশ গৌড়াকে ফোন করেনি। ওই দুদিনে নাগেশ কাদের ফোন করেছিল বা নাগেশের কাছে কাদের ফোন এসেছিল? স্যার, 24 আর 25 তারিখের মধ্যে নাগেশের কাছে 6-7টা ফোন এসেছিল, অধিকাংশই ল্যান্ডলাইন থেকে। এই ল্যান্ডলাইনগুলো চেক করা হয়েছে? ইয়েস স্যার, সবই পিসিও থেকে করা হয়েছে, আর দুবার তো একই পিসিও থেকে। আর স্যার, এই পিসিও পিনিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাছে। পিনিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া? এটা তো নিশাদের বাড়ির একদম কাছে। স্যার, সাইকোলজির স্টুডেন্ট খুব চালাকি করছে আমাদের সাথে। তুলে আনবো স্যার? নো, আগে নাগেশ গৌড়ার সাথে একটু বোঝাপড়া করে নি, তারপরে এই সাইকোলজিক্যাল খেলার রুলস আমরা বানাবো। মা, আমি কলেজ যাচ্ছি।
যাচ্ছি, সন্ধেবেলা দেখা হবে। আরে আরে কিছু খেয়ে তো নে, কিছু খেলি না যে তুই? না মা, আমার লেট হয়ে গেছে, আমি ক্যান্টিনে খেয়ে নেব। বাই মা। বাই সোনা। গেম কে খেলছিল, হরি চিনাপ্পাকে কে মারতে চাইছিল এবং কেন? এই খুন একটা অদ্ভুত রহস্যে ঘেরা ছিল। পীড়িতের শরীরে বিষ মিশেছিল, কিন্তু তার মৃত্যু হয়েছিল গলা টেপার ফলে। এটা কি ধরনের সাইকোলজিক্যাল ড্রামা ছিল? বানেরঘাটা ন্যাশনাল পার্কের জঙ্গলে যাওয়ার আগে হরি তার বাগদত্তা নিশাকে ফোন করেছিল। সে নিশাকে কোরানকুন্টি ক্রসিং থেকে বাইকে পিক আপ করে আর ন্যাশনাল পার্কে নিয়ে যায়, আর তাকে বলে যে সে বিয়ে ভাঙতে চায়। আর তার 10 মিনিট পরেই হরি মারা যায়। পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী দুপুর 12টা থেকে 1টার মধ্যেই তার মৃত্যু হয়েছিল, কিন্তু 1:10 হরি নিশাকে মেসেজ করেছিল যে সে বিয়ে ভেঙে দেওয়ার পর নিজেকে মুক্ত অনুভব করছে আর সে প্রিয়ার সঙ্গে এবার ভালো থাকবে। প্রথমে তো এই কেসে এক রহস্যময়ী প্রিয়া পুলিশকে ফ্রেন্ডসবুকের এক গোলকধাঁধায় আটকে দেয়, আর এবার আরও একটা নাম উঠে এলো, নাগেশ গড়া। কিন্তু পুলিশের সবচেয়ে বেশি সন্দেহ ছিল নিশার উপর। কিন্তু সে কি সত্যি অপরাধী ছিল? বিখ্যাত গ্রিক ফিলোসফার প্লেটোর ভাষায় মানুষের স্বভাব 3টে তত্ত্বের উপর নির্ভরশীল: জ্ঞান, ইচ্ছা আর আবেগ।